আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। তো আজকে আমরা চলে এলাম লেকচার 4 নিয়ে। তো চলো লেকচার 4-এ আমরা আজকে পড়বো টাইপ 5। তো টাইপ 5-এ কি আছে চলো একটু দেখি। অ্যাসিড ক্ষার, অ্যাসিডের শক্তিমাত্রা, অম্ল ও ক্ষারের শ্রেণীবিন্যাস, এই বিষয় নিয়ে আলোচনা করব। মূল কথা হচ্ছে আজকে মূলত অ্যাসিড ক্ষারের যে মতবাদগুলো আছে সেগুলা অনুযায়ী এবং অ্যাসিড ক্ষারের শক্তিমাত্রা অনুযায়ী আস্তে আস্তে করে আগাবো আর কি আমরা। হ্যাঁ, তো চলো আগাই। তো দেখো, এইবার কিন্তু রিটেনে ডিউতে এইবারই কোশ্চেনটা আসছে। এখান থেকে, এই টপিক থেকে, এবং জিএসটি তেও কিন্তু এইবারই কোশ্চেন গুলো আসছে। তো এছাড়াও মোটামুটি দেখো, এগ্রিগুচ্ছতে আসছে, ডিউতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, তারপর দেখো চিটাগাং ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি, মানে সব জায়গায় কিন্তু কোশ্চেন গুলো আসছে আর কি। হ্যাঁ, সো চলো আমরা এর জন্য এটা 3 স্টার আর কি, বুঝতে পারতেছো, খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে স্টার্ট করে দিই। প্রথমে অম্লক্ষার মতবাদের শুরুটা হবে হচ্ছে আরহেনিয়াস মতবাদ দিয়ে। তো আরহেনিয়াস মতবাদে কি বলছে আর কি, যে জলীয় দ্রবণ, এটা শুধু মাধ্যম একটাই। ঠিক আছে, আমি একটু লিখে দিই, এটা শুধু মাধ্যম একটাই, জলীয় মাধ্যম। এটা শুধু মাধ্যম একটাই, সেটা হচ্ছে জলীয় মাধ্যম। কথা হচ্ছে জলীয় মাধ্যমে যে H+ প্রদান করে সে হয় অ্যাসিড, আর যে OH- প্রদান করে সে হয় ক্ষার। এটা হচ্ছে আরহেনিয়াসের থিওরি। তো ব্যাপারটা অনেকটা এরকম, ধরো তোমার কাছে আছে CH3COH, এটাকে যদি আমরা জলীয় মাধ্যমে নিয়ে যাই, হ্যাঁ, মানে তরলে পানিতে দ্রবীভূত করা আর কি, তো তখন কি হবে, যে একটা H+ আয়ন প্রদান করবে, এই দেখো ও কি করতেছে, H+ আয়ন প্রদান করতেছে না, তার মানে ও একটা অম্ল বা অ্যাসিড। ঠিক আছে, আর ধরো একটা ক্ষার নিলাম আমি, একে তরলে দ্রবীভূত করলাম, ধরো তাহলে পরিণত হলো অ্যামোনিয়াম অ্যাকুয়াস প্লাস হাইড্রোক্সাইড অ্যাকুয়াস। মানে জলীয় মাধ্যমে যে H+ আয়ন প্রদান করবে তাকে বলতেছি আমরা অম্ল, আর যে OH- আয়ন প্রদান করবে তাকে আমরা বলতেছি ক্ষার। তো মোটামুটি এই ব্যাপারটা আরহেনিয়াস বলছিলেন, বাট উনার মতবাদের সীমাবদ্ধতা অনেক বেশি। কেন? কারণ উনার মতবাদটা শুধুমাত্র জলীয় মাধ্যমের জন্যই খাটে, অন্য কোনো মাধ্যমে খাটে না, এজন্য ওনার সীমাবদ্ধতাটা বেশি। তো চলো এখান থেকে একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটা একটু সলভ করার ট্রাই করি। এগ্রিগুচ্ছতে আসছিল 21-22 সালে। সেটা হচ্ছে কোনটি জলীয় দ্রবণে OH আয়ন প্রদান করে। এখন দেখো এখানে 3টা করে OH আছে, যেগুলা প্রদান করা ছাড়াটা খুব ডিফিকাল্ট, কিন্তু এখানে মাত্র OH আছে কয়টা, একটা, যেটা ইজিলি ছাড়া যায়। তাহলে ইজিলি কে ইয়ে করতে পারবে জলীয় মাধ্যমে, তাড়াতাড়ি দ্রবীভূত হবে কে, ও, তাড়াতাড়ি তোমার OH-টাকে ছাড়বে কে, ও, এরকম আর কি ব্যাপারটা। সো অ্যান্সার হবে ডি। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এরপর যদি আসি ব্রনস্টেড-লাউরি থিওরি। হ্যাঁ, ব্রনস্টেড-লাউরি থিওরিটা হচ্ছে সব মাধ্যমিক খাটে, সকল মাধ্যমেই খাটে। তো ব্রনস্টেড-লাউরি থিওরিটাকে প্রোটনীয় মতবাদ মতবাদ বা প্রোটন আয়ন মতবাদও বলা হয়। কেন? কারণ ওনারা কি দিয়ে ব্যাখ্যা করছে চলো আগে দেখি। ওনারা বলছেন যারা H+ আয়ন ত্যাগ করে তারা হচ্ছে অ্যাসিড, যারা H+ আয়ন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। যেমন যদি একটা উদাহরণ দিই, NH3, আমি যদি একটা পানি নিই, তখন কি হবে, এই একটা H+ এখানে চলে আসবে, অ্যামোনিয়াম প্লাস OH-, মানে এখান থেকে একটা H+ এখানে চলে আসবে। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে, দেখো ও একটা H+ গ্রহণ করছে, তার মানে ওকে আমরা বলতেছি ক্ষার। আবার যদি আমি একটা HCl নেই, তাহলে এই HCl কি করবে, আবার একটা H+ ত্যাগ করবে। তাহলে যে একটা H+ ত্যাগ করবে, তাহলে কি তৈরি হলো, দেখো H3O প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে যে একটা H+ ত্যাগ করবে তাকে আমরা বলতেছি অম্ল। মানে উনারা প্রমাণ করার সময় বা ব্যাখ্যা দেওয়ার সময় শুধুমাত্র H+ দিয়েই ব্যাখ্যা দিচ্ছেন। এখন আমরা যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেনকে আমরা এভাবে লিখি, মানে যার ইলেকট্রন সংখ্যা একটা, প্রোটন সংখ্যাও একটা, নিউট্রন কিন্তু নাই। তো আমি যদি এটাকে H+ আকারে লিখি, তার মানে এটার ইলেকট্রন কিন্তু এখন আর নাই, এটার মধ্যে শুধু আছে কি প্রোটন, নিউট্রনও কিন্তু নাই। এজন্য যেহেতু শুধু প্রোটন আছে, এজন্য H+ কে বলা হয় প্রোটন, H+ কে বলা হয় কি প্রোটন। আর যেহেতু ওনারা ব্যাখ্যাটা দিচ্ছেন শুধুমাত্র প্রোটন দিয়ে, এজন্য ওনাদের এই মতবাদকে বলা হয় প্রোটনীয় মতবাদ বা প্রোটনায়ন মতবাদ। সোজা বাংলায়, যারা প্রোটন গ্রহণ করে তারা ক্ষার, যারা প্রোটন ত্যাগ করে তারা হচ্ছে অম্ল। এখন একটা প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে যে ভাইয়া তাহলে H2O-টা কি? এখানে ও H+ দান করছে, তার মানে ও হইলো অম্ল, ও আবার H+ গ্রহণ করছে, তার মানে ও হইলো ক্ষার। তাহলে যে একই সাথে অম্ল ও ক্ষার দুই রকমই আচরণ করতে পারে, হ্যাঁ, তাকে আমরা মূলত বলতে পারি হচ্ছে উভধর্মী অক্সাইড বা উভধর্মী যৌগ, অথবা
নিউট্রাল বা প্রশম যৌগ আর কি। হ্যাঁ, সে দুই ধরনের প্রশমিত থাকে আর কি। হ্যাঁ, তো ওকে উভধর্মী বা প্রশম দুই ভাবেই বলা যায় আর কি। হ্যাঁ, সিম্পল একটা অ্যান্সার। আচ্ছা, তো চলো এবার আমরা একটা মজার জিনিস পড়ি। অনুবন্ধী অম্লক্ষার ব্যাপারটা কি? অনুবন্ধী শব্দের অর্থ হচ্ছে উল্টা। তো এই যে একটু আগে যে উদাহরণটা দিলাম সেটা একটু আরেকবার লিখি। অ্যামোনিয়া, অ্যামোনিয়া একটু আগে আমরা দেখলাম এটা একটা ক্ষার, প্লাস HCl নিলাম, একটু আগে দেখলাম এটা একটা অম্ল। তাহলে H কি হবে? ওকে একটা H প্লাস দান করবে, যেহেতু একটা অম্ল, তাহলে তৈরি করবে অ্যামোনিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস। এখন আবার একটু খেয়াল করো তো ভাইয়া, অ্যামোনিয়ামটা আবার কি করতে পারে? একটা H প্লাস ত্যাগ করতে পারে। একটা H প্লাস, যে একটা H প্লাস ত্যাগ করতে পারে সে আবার কি হয়? অম্ল। তাহলে ওর নিচে আমি ছোট্ট করে অম্ল লিখলাম। আবার ক্লোরাইড মাইনাসের ক্ষেত্রে খেয়াল করো, ও কিন্তু একটা H প্লাস গ্রহণ করতে পারে। ও একটা H প্লাস গ্রহণ করতে পারে, যে একটা H প্লাস গ্রহণ করে তাকে আমরা বলতেছি ক্ষার। ঠিক আছে, ক্ষার। তাহলে ওর নিচে আমরা লিখতে পারি ক্ষার। বাট দ্য ফ্যাক্ট ইজ, দেখো তো এই অ্যামোনিয়াটা থেকে এই অম্লর তৈরি হচ্ছে, বাট অ্যামোনিয়া তো একটা ক্ষার, তাই না? যে অম্লটা একটা ক্ষার থেকে তৈরি হয়, ক্ষার আর অম্লের চরিত্র কি উল্টা না? ক্যারেক্টারিস্টিক্স উল্টা। তাহলে যে অম্লটা একটা ক্ষার থেকে তৈরি হয় তাকে ওই ক্ষারের অনুবন্ধী অম্ল বলে, তাকে ওই ক্ষারের অনুবন্ধী অম্ল বলে। মানে যে অম্লটা একটা ক্ষার থেকে তৈরি হয় তাকে ওই ক্ষারের অনুবন্ধী অম্ল বলে, সিম্পল। ঠিক তেমনি খেয়াল করো, এখান থেকে আসো, এই ক্লোরাইডটা তো HCl থেকেই তৈরি হচ্ছে, এইচটা চলে যাওয়ার পরেই তো ক্লোরাইডটা তৈরি হচ্ছে। মানে যে ক্ষারটা একটা অম্ল থেকে তৈরি হচ্ছে, উল্টা জিনিস থেকে তৈরি হচ্ছে, তাকে ওই অম্লের অনুবন্ধী ক্ষার বলে। ওই অম্লের কি বলে? অনুবন্ধী ক্ষার বলে। তাহলে ভাই কি বললাম? যে অম্লটা একটা ক্ষার থেকে তৈরি হয় তাকে ওই ক্ষারের অনুবন্ধী বা উল্টা অম্ল বলে। ঠিক তেমনি যে ক্ষারটা একটা অম্ল থেকে তৈরি হয় তাকে ওই অম্লের অনুবন্ধী ক্ষার বলে, সিম্পল। আচ্ছা, বিক্রিয়াটাকে যদি একটু উল্টায় লিখতাম, চলো বিক্রিয়াটাকে একটু উল্টায় লিখি। হ্যাঁ, সে ফর এক্সাম্পল একটা পেজ নিয়ে বিক্রিয়াটাকে একটু উল্টায় লিখি। ওকে, বিক্রিয়াটাকে যদি উল্টায় লিখি, দেখো অ্যামোনিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস অ্যামোনিয়া প্লাস HCl, এইভাবে লিখলাম। তো এখানে হচ্ছে কি, ও একটা H প্লাস ওকে দান করবে, তাহলে ও হচ্ছে এখানে অম্ল, ও হচ্ছে এখানে ক্ষার, যেহেতু ও H প্লাস গ্রহণ করছে। আবার ওর ব্যাপারটা তো আমরা আগে থেকে জানি, ও একটা ক্ষার, ওর ব্যাপারটা আমরা আগে থেকে জানি, ও একটা অম্ল। তাহলে দেখো তো, একটা অম্ল থেকে ক্ষারের উৎপন্ন হয়েছে না? যে ক্ষারটা একটা অম্ল থেকে উৎপন্ন হয় তাকে ওই অম্লের অনুবন্ধী ক্ষার বলে। ঠিক তেমনি একটা ক্ষার থেকে একটা অম্লের উৎপত্তি হয়েছে, তাহলে এই অম্লকে ওই ক্ষারের অনুবন্ধী অম্ল বলে, অনুবন্ধী অম্ল বলে। তো বুঝাইতে চাইতেছি তোমাদেরকে একটা জিনিস, সেটা হচ্ছে অনুবন্ধী অম্ল ক্ষার একসাথেই থাকবে অলওয়েজ। অনুবন্ধী ক্ষার থাকলে অনুবন্ধী অম্ল থাকলে, অনুবন্ধী অম্ল থাকলে অনুবন্ধী ক্ষার থাকবে। এবং দুইটাই আসলে কোথায় থাকে? প্রোডাক্টে বা উৎপাদে থাকে। দেখো, উৎপাদে থাকে, ঠিক আছে, উৎপাদে থাকে। সো এটাই আর কি, খুব ডিফিকাল্ট কিছু না। আচ্ছা, এছাড়া আরেকটা ছোট্ট কথা, যেহেতু অনুবন্ধী শব্দের অর্থ উল্টা, তো আমার যদি অম্লটা তীব্র হয়, অম্লের তীব্রতা যত বাড়বে তার অনুবন্ধী যে ক্ষারটা থাকবে না, অনুবন্ধী ক্ষারের তীব্রতা তত কমবে। স্বাভাবিক, অম্ল যদি তীব্র হয় তার অনুবন্ধী মানে উল্টা, তাহলে তীব্রতাও তো উল্টায় যাবে, এই জন্য তীব্রতা উল্টায় গেছে। অম্লের অনুবন্ধী ক্ষারের তীব্রতা হয় অম্লের উল্টা, ঠিক আছে। ঠিক তেমনি ধরো ক্ষার যদি তীব্র হয়, তার অনুবন্ধী অম্লের তীব্রতা কি হবে? উল্টা, কম হবে। মানে অনুবন্ধী মানে উল্টা, মানে সবকিছু উল্টা। ক্ষারের উল্টা কি? অম্ল। তীব্র উল্টা কি? কম তীব্র। শেষ। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন বলা যায়, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, সো এটা আমরা মোটামুটি দেখলাম। এখন চলো আমরা একটু সামনের দিকে আগে যাই। দেখো কোশ্চেন আসছে, অনুবন্ধী এসিড অনুবন্ধী ক্ষার কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখো ডিউতে আসছে এই বছরই, তাহলে কি সুন্দর মতো তুমি কি লিখবা? NH3টা লিখবা, প্লাস HClটা লিখবা, পাশাপাশি এই H একটা ওকে H প্লাস দিয়ে দিছে, এটা খুবই প্রচলিত একটা উদাহরণ আর কি। NH4 প্লাস প্লাস Cl মাইনাস। তারপর আমরা কি জানি? এটা তো একটা ক্ষার, কারণ ও H প্লাস গ্রহণ করতেছে। এটা একটা অম্ল, কারণ সে H প্লাস ত্যাগ করতেছে।
আবার এখান থেকেও আমরা জানি যে ও কিন্তু একটা H+ ত্যাগ করতে পারে, তার মানে ও কিন্তু একটা অম্ল, আর ও একটা H+ গ্রহণ করতে পারে, তার মানে ও কিন্তু একটা ক্ষার। তারপর ব্যাপারটা কি থাকবে, যেহেতু এই অম্ল থেকে এই ক্ষারের উৎপত্তি, তাকে বলবো আমরা অনুবন্ধী ক্ষার। মানে সংজ্ঞাটা এরকম থাকবে, যেই ক্ষার একটা অম্ল থেকে উৎপন্ন হয় তাকে ওই অম্লের অনুবন্ধী ক্ষার বলে, উল্টা। তারপর আসবে হচ্ছে যেই অম্লটা একটা ক্ষার থেকে তৈরি হয় তাকে ওই ক্ষারের অনুবন্ধী অম্ল বলা হয়, ওই ক্ষারের অনুবন্ধী অম্ল বলা হয়। বাস এভাবে এরো চিহ্ন দিয়ে যদি সুন্দর মতো দেখায় দাও, ব্যাখ্যা সহ সবকিছু বলে দাও, তাহলে আর কখনোই কোনো কিছু লাগবে না ইনশাল্লাহ। তাহলে উদাহরণ সহ ব্যাখ্যা হয়ে গেল, অনুবন্ধী অম্ল ক্ষার ব্যাপারটা হয়ে গেল, সংজ্ঞাটা দিয়ে দিলা, এই হয়ে গেল। আচ্ছা, তারপর আসো এই যে ভাইয়া যেটা বলতেছিলাম আর কি, ব্রনস্টেড-লাউরি অ্যাসিডের আপেক্ষিক তীব্রতা ও স্ব অনুবন্ধী ক্ষারকের তীব্রতার ছক। হ্যাঁ, এখন এই জিনিসটাই ভাইয়া তোমাদেরকে বললাম যে আমার যদি অম্ল বা ক্ষার, এটার যদি তীব্রতা যত বেশি হবে, আর অনুবন্ধী ক্ষার বাই অম্ল, মানে উভয় ইয়া লিখলাম আর কি, সিরিয়ালি লিখলাম, মানে অম্লের জন্য অনুবন্ধী ক্ষার, ক্ষারের জন্য অনুবন্ধী অম্ল, এদের তীব্রতাটা হবে তত নিচে, তীব্রতা হবে তত নিচে। এই যে উদাহরণ সহ দেখতে পারো, এটা শক্তিশালী অ্যাসিড, ওর থেকে একটা H+ চলে গেলে ও আবার কি হয়, অনুবন্ধী ক্ষার। তাহলে খেয়াল করে দেখো তো, এটা যত শক্তিশালী এটা তত দুর্বল ক্ষারক। দেখছো, দেখো জাস্ট উদাহরণটা দেখো, এটা শক্তিশালী অ্যাসিড, এটা দুর্বল ক্ষারক, অনুবন্ধী যেহেতু উল্টা। আবার এটা দেখো দুর্বল অ্যাসিড, আর এটা দেখো শক্তিশালী ক্ষারক, মানে চরিত্র উল্টায় যাবে, মানে তীব্রতাও উল্টায় যাবে, অম্লের জায়গায় ক্ষার, ক্ষারের জায়গায় অম্ল এসে পড়বে, কম তীব্র চেয়ে বেশি তীব্র চলে যাবে, এরকম উল্টা হয়ে যাবে। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে, নাথিং এলস, যেটা ভাই অলরেডি বলে ফেলছি তোমাদেরকে। আচ্ছা, তো এটা একটু বক্স করে রেখে দিই। ওকে, সো চলো নেক্সট আমরা একটু সামনের দিকে আগাই। কি বলছে, অনুবন্ধী অ্যাসিড ক্ষারক যুগলের সঠিক উদাহরণ কোনটি? আচ্ছা, খেয়াল করো, প্রথম উদাহরণটা দেখো, H2 আছে, ও যদি একটা H+ গ্রহণ করে তখন ও কি হয়ে যাচ্ছে, H3O+। তাহলে যে একটা H+ গ্রহণ করে সে কিন্তু ক্ষার। আবার এই H3O+টা কি করতে পারবে, একটা H+ কিন্তু চাইলে ত্যাগ করতে পারবে, ত্যাগ করে H2O তৈরি করতে পারবে, তার মানে যে একটা H+ ত্যাগ করে সে আবার কি হয়ে যায়, অম্ল। তার মানে ও এখানে অম্ল হিসেবে আছে, বাট এই অম্লটা একটা ক্ষার থেকে তৈরি হয়েছে, তাই তাকে বলবো আমরা অনুবন্ধী অম্ল, তাকে আমরা কি বলবো, অনুবন্ধী অম্ল। সো অনুবন্ধী অম্লক্ষারক যুগলকে এ, এ। বাকিগুলো কেন নয়, চলো চিন্তা করি। HCl এর ক্ষেত্রে খেয়াল করো, ওর থেকে যদি আমি একটা H+ বাদ দিই তাহলে কি থাকে, ক্লোরাইড মাইনাস, তাহলে এটা অম্ল হলে এটা কিন্তু ক্ষার, এরকম কি আছে, নাই। অ্যামোনিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, অ্যামোনিয়াম থেকে যদি আমি একটা H+ বাদ দিই তাহলে থাকতেছে অ্যামোনিয়া, এটা ক্ষারক, অনুবন্ধী ক্ষারক, এটা অম্ল, আছে এরকম, নাই। সো আলটিমেটলি অ্যান্সার কিন্তু এই হবে। HPO4 এর অনুবন্ধী ক্ষারক কোনটা? আচ্ছা খেয়াল করো, তাহলে HPO4 এটার ক্ষারক বের করতে বলছে, তার মানে এটা একটা অম্ল। অম্ল কি করে, H+ ত্যাগ করে, তাহলে একটা H+ ত্যাগ করায় দাও। H+ যদি ত্যাগ করে সেক্ষেত্রে একটা H চলে যাবে, তাহলে PO4 3- হবে, তাহলে এটা হবে আমার অনুবন্ধী ক্ষারক। হ্যাঁ, কারণ কি H টা আবার ওর সাথে যোগ হবে, তাহলে এটা অনুবন্ধী ক্ষারক। তাহলে অ্যান্সার কি, PO4 3-, তাহলে অ্যান্সার বি। জিএসটি তে আসছে 2021 সালে, দেখছো কত ইজি ইজি কোশ্চেন। তারপর আসো, কোনটির প্রোটন আসক্তির সবচেয়ে বেশি, প্রোটন আসক্তি। আচ্ছা, প্রোটন আসক্ত কারা, প্রোটন আসক্ত হচ্ছে, এটা যদি খুব সিম্পলি তোমাদেরকে বুঝাইতে যাই, যারা হচ্ছে, যাদের কাছে এক্সট্রা ইলেকট্রন থাকে তারাই প্রোটনকে আকর্ষণ করবে। এখন এক্সট্রা ইলেকট্রন থাকা মানে কি, মুক্ত জোর থাকা। দেখো অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 6টা, সে 2টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, তাহলে আর কয়টা ইলেকট্রন বাকি থাকে, 4টা, 4টা মানে 2 জোড়া। ওকে, সালফারের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 6টা, 2টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, আরেকটা কয় আছে, 2 জোড়া ইলেকট্রন বাকি আছে, হ্যাঁ, মুক্ত জোর। আচ্ছা, নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন 5টা, কয়টা, 3টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, তাহলে আর কয় জোড়া ইলেকট্রন আছে, 1 জোড়া। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 5টা, 3টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, আরো আছে 1 জোড়া। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রোটন আসক্তি বেশি কার হবে, যে যত জলদি প্রোটন নিতে পারবে। এখন খেয়াল করো, এখানে এই সবগুলোর মধ্যে যার মানে ইলেকট্রন, শোনো আমার কাছে 4টা ইলেকট্রন আছে, হ্যাঁ, আর প্রোটনকে নিতে হলে 2টা ইলেকট্রন লাগবে, মানে 1 জোড়া। তাহলে একটা প্রোটনকে যদি আমি 1 জোড়া দিয়ে নিয়ে নিই খুব ইজি, 2টা প্রোটন নেওয়া তো ডিফিকাল্ট, তাই না? একটা প্রোটন খুব তাড়াতাড়ি নেওয়া যাবে, তাহলে এরা তো 2টা করে প্রোটন নিতে পারবে আর কি টেকনিক্যালি। হ্যাঁ, তো একটু চিন্তা করে দেখো,
এখানে ও যদি মনে করো প্রোটন নিতে যায়, ওর কিন্তু 2টা করে মুক্তজোড় আছে, 2টা করে মুক্তজোড় আছে। ব্যাপারটা হচ্ছে 2টা মুক্তজোড় থাকা মানে কি 2টা প্রোটন নেওয়ার চেষ্টা করবে, তার বেশি হেক্টিক, বেশি শক্তি লাগবে। সো এই 2টা আপাতত বাদ। এবার থাকলো এই 2টা। এই 2টার ক্ষেত্রে খেয়াল করো, ওরও একটা মুক্তজোড়, ওরও একটা মুক্তজোড়, কে কত দ্রুত প্রোটন নিবে। তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, সিম্পল, ঋণাত্মকতা বেশি হলেই তো পজিটিভকে তাড়াতাড়ি টানবে। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু হচ্ছে 3, ফসফরাসের হচ্ছে 2.19 তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু, ঠিক আছে। তাহলে অবশ্যই যার তড়িৎ ঋণাত্মকতা যত বেশি, সে হাইড্রোজেনকে বা প্রোটনকে নিজের দিকে তত বেশি টানবে। তাহলে অ্যানসার হবে সি, অ্যানসার হবে সি, ঠিক আছে। ওকে, তারপর আসি আয়নের অনুবন্ধী ক্ষারক কোনটি। দেখো বাইসালফেট HSO4 মাইনাস, এটার অনুবন্ধী ক্ষারক জানতে চাইছে, তার মানে এটা একটা অম্ল। তাহলে এটা থেকে একটা H বাদ দাও, তাহলে কি থাকতেছে HSO4 2 মাইনাস। তাহলে এটা কিন্তু একটা ক্ষারক হয়ে গেল, অনুবন্ধী ক্ষারক, তাই না? অনুবন্ধী ক্ষারক হয়ে গেল, কারণ H প্লাস ওই পাশে চলে গেলে আবার যোগ হবে। তাহলে অ্যান্সার কি SO4 2 মাইনাস, শেষ হয়ে গেল। আচ্ছা, তারপর চলো আরেকটু সময় আগাই। ওকে, এবার হচ্ছে লুইস মতবাদ। লুইস মতবাদটা যে কোনো মাধ্যমে খাটবে, এবং যাদেরকে দেখে নরমালি বোঝা যায় না যে এটা অম্ল না ক্ষার, তাদের ক্ষেত্রেও খাটবে। ব্যাপারটা বুঝছো? লুইস হচ্ছে যাদের জন্য অম্ল বা ক্ষার দেখেও বোঝা যায় না, তাদের জন্য খাটবে। তো খেয়াল করে এখানে কি বলছে, এসিড কারা, যারা ইলেকট্রন যোগ গ্রহণ করে, আর ক্ষারক কারা, যারা ইলেকট্রন যোগ দান করে। তো এটা আবার কেমনে বুঝলাম, চলো একটা শর্টকাট পড়ি। জারণ বিজারণ। জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন, একটু দাঁড়াও, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন ছাড়ে কে? ধাতু। ইলেকট্রন গ্রহণ করে কে? অধাতু। আর ধাতুরা কি গঠন করে? ক্ষার। কেন বুঝলাম? ধরো একটা উদাহরণ দিই, একটা ধাতু হলো কে? সোডিয়াম। সোডিয়াম কি তৈরি করে? সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, ধাতু গঠন করে ক্ষার, অধাতু গঠন করে অম্ল। যেমন হাইড্রোজেন একটা অধাতু, HCl, অম্ল তৈরি করে। তার মানে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি ভাইয়া, যে ইলেকট্রন ছাড়লে হয় ক্ষার, ইলেকট্রন গ্রহণ করলে হয় অম্ল, তাই তো? চলো কয়েকটা জিনিসপত্র একটু পড়ি। হ্যাঁ, অম্ল কখন হয় আর ক্ষার কখন হয়, তো একটা ভাগ করে নিই। এখন আমরা ফার্স্টে পড়বো লুইস অম্ল, আর এই পাশে পড়বো হচ্ছে লুইস ক্ষার। আচ্ছা, দুইটা কথা একটু লিখে নিই। একটু আগেই দেখলাম ইলেকট্রন ছাড়তে পারলে হয় ক্ষার। ইলেকট্রন ছাড়ে কারা? যাদের ইলেকট্রনের আধিক্য থাকে। তাহলে এদের হচ্ছে ইলেকট্রনের আধিক্য থাকবে। আর ইলেকট্রন গ্রহণ করে কারা? যাদের ইলেকট্রনের ঘাটতি থাকে। তাহলে তাদের ইলেকট্রনের ঘাটতি থাকবে। ওকে, সো চলো সুন্দর করে একটু পড়ে ফেলি। এটা 1 নাম্বার। লুইস অম্ল কারা হবে? যাদের ইলেকট্রনের ঘাটতি। ইলেকট্রনের ঘাটতি বলতে বোঝায় অষ্টক অপূর্ণ। অষ্টক অপূর্ণ, অষ্টক অপূর্ণ শব্দের অর্থ কি? কোন একটা যৌগ বা মৌলের সর্বশেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে, তাকে আমরা বলি স্থিতিশীল। এখন 8-এর কম ইলেকট্রন থাকলে ওটাকে বলি আমরা অষ্টক অপূর্ণ বা ইলেকট্রন ঘাটতি। ও কি করবে? আরো ইলেকট্রন নিজের দিকে নিতে চাবে, যাতে 8টা ফিল আপ করে সেই স্থিতিশীল হতে পারে, হ্যাঁ, স্টেবল হতে পারে। তাহলে অষ্টক অপূর্ণর উদাহরণ কি? যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, এরকম কয়েকটা উদাহরণ দিলাম। তো উদাহরণ কি? দেখো, অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টা, সে 3টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করলো, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হলো? এখন 6টা। অষ্টক অপূর্ণ, সে আরো 2টা নিতে পারবে, তার মানে ইলেকট্রন ঘাটতি আছে তার মানে সে লুইস অম্ল। বোরন ট্রাইফ্লোরাইড, ওরও সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টা, বোরনের 3টা ফ্লোরিনের সাথে বিক্রিয়া করছে, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হলো? 6টা, অষ্টক অপূর্ণ, সেও ইলেকট্রন নিতে পারবে। তারপর বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 2টা ক্লোরিনের সাথে বন্ধন করবে, 4টা ইলেকট্রন, আরো 4টা নিতে পারবে। তার মানে এরা সবাই হচ্ছে লুইস অম্ল। এদেরকে কিন্তু দেখে মনে হয় না অম্ল বা ক্ষার, HOH নাই, এদেরটাও ব্যাখ্যা করা যায় লুইস দিয়ে। আচ্ছা, 2 নাম্বার, যাদের ইলেকট্রনের ঘাটতি আছে, মানে ইলেকট্রন নিতে চায়, তারা নিজেরা অবশ্যই পজিটিভ। ইলেকট্রনের ঘাটতি থাকা মানে কি? পজিটিভের আধিক্য আছে, তার মানে তাদের ধনাত্মক আধান বিশিষ্ট। ধনাত্মক আধান বিশিষ্ট, পজিটিভ হবে। হ্যাঁ, যেমন উদাহরণ যদি দিই, H+ হইতে পারে, তারপর অ্যামোনিয়াম প্লাস হইতে পারে, তারপর CH3+ হইতে পারে। CH3+ কখন হবে? যখন CH3 কোন একটা হ্যালোজেনের সাথে যুক্ত থাকবে, কারণ হ্যালোজেন গুলা অধিক তড়িৎ ঋণাত্মক হয়, তখন কার্বনটা হয়ে যায় পজিটিভ, এরকম আর কি ব্যাপারটা। তাহলে CH3+ হতে পারে, এরকম আর কি। এই প্লাস গুলা ইলেকট্রনকে নিজের দিকে টেনে ইলেকট্রন ঘাটতি পূরণ করবে, এরকম আর কি। আচ্ছা,
তারপর যদি আসো 3 নাম্বার, যারা ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে তাদেরকে ইলেকট্রন আকর্ষী বলে। কি বলে? ইলেকট্রন আকর্ষী। হ্যাঁ, তাদেরকে বলে হচ্ছে ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল, ফাইল মানে আকর্ষী আর কি। হ্যাঁ, তাহলে ওদের যেহেতু ইলেকট্রনের ঘাটতি আছে, ওরা ইলেকট্রন নিজের দিকে টানবে, তাহলে ইলেকট্রনের প্রতি তারা আকর্ষী, এজন্য তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল। এবার লুইস খারের দিকে আসি। লুইস খারে কি আছে? ইলেকট্রনের আধিক্য। তাহলে 1 নাম্বার কেস হতে পারে অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ বলতে কি বোঝায় ভাইয়া? 8 এর বেশি ইলেকট্রন আছে, তাহলে ও ইলেকট্রনগুলো ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে 8 এ ফিল আপ আসতে চাবে যাতে স্থিতিশীল হতে পারে। যেমন SF6 PCl5 ধরো IF7 এরকম আর কি ব্যাপারটা। তো এগুলা কেমন? যার সালফারের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, সে 6টা ফ্লোরিনের সাথে বিক্রিয়া করছে, তাহলে মোট কয়টা হলো? 12টা ইলেকট্রন, সে আরো 4টা ছাড়তে পারবে। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, সে 5টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে, তাহলে ইলেকট্রন হচ্ছে 10টা, 8 এর বেশি ছাড়তে পারবে। আয়োডিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা, যেহেতু হ্যালোজেন, ফ্লোরিনও হ্যালোজেন, 7 7 14টা ইলেকট্রন হয়ে গেছে, সে আরো 6টা ছাড়তে পারবে। সো যারা ইলেকট্রন ছাড়তে পারবে তারা হচ্ছে লুইস খার। এটাকে বলে অষ্টক সম্প্রসারণ। অথবা মুক্ত জোর বিদ্যমান। মুক্ত জোর বিদ্যমান। এখন মুক্ত জোর বিদ্যমান বলতে কি বোঝায়? সে ফর এক্সাম্পল ধরো অ্যালকোহল আছে, অ্যামোনিয়া আছে, PCl3 আছে, হ্যাঁ, এরকম অনেক কিছু হইতে পারে। হ্যাঁ, তো এদেরকে আমরা কিভাবে লিখবো একটু দেখাই তোমাদেরকে, খেয়াল করো। অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, সে 2 জনের সাথে বিক্রিয়া করছে, একটা আর একটা এইচ, আরো কয়টা বাকি থাকলো? 4টা, 4টা মানে 2 জোড়া ইলেকট্রন। এটা। তারপর ধরো অক্সিজেন রিলেটেড যৌগগুলো আর কি। তারপর ধরো অ্যামোনিয়া, নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, সে 3টার সাথে বন্ধন করছে, আরো 2টা ইলেকট্রন আছে, মানে একটা জোড়া আছে, তার মানে এটাও সে ত্যাগ করতে পারবে। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, 3টার সাথে বন্ধন করছে, আরো এক জোড়া আছে। তো যাদের মধ্যে মুক্ত জোড় থাকবে তারা বেসিক্যালি কি করতে পারবে ভাইয়া? ওই মুক্ত জোড়টা ত্যাগ করে সে সুন্দর মতো ক্ষারে পরিণত হয়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা 3 নাম্বার, যেহেতু তারা ইলেকট্রনের আধিক্য আছে, মানে তারা নেগেটিভ থাকে আর কি। হ্যাঁ, ঋণাত্মক আধান বিশিষ্ট। ঋণাত্মক আধান বিশিষ্ট হয় তারা, ঋণাত্মক আধান বিশিষ্ট। যেমন OH মাইনাস, হ্যালোজেন মাইনাস বা CH3 মাইনাস। এখন একটা কথা হচ্ছে ভাই, এখন CH3 মাইনাস কেমনে বুঝলেন? ওই যে CH3 যদি মানে কার্বন যদি তার চেয়ে কম তড়িৎ ঋণাত্মক কারোর সাথে থাকে, ধরো হাইড্রোজেন তো পজিটিভ, তাহলে তখন কার্বনটা কি হিসেবে কাজ করবে? নেগেটিভ। ওই সব ক্ষেত্রে আর কি, ঠিক আছে। এরাও কিন্তু কি করবে? ইলেকট্রনের আধিক্য থাকার কারণে, বেশি ইলেকট্রন, এজন্য নেগেটিভ। হ্যাঁ, আচ্ছা 4 নাম্বার, যাদের ইলেকট্রন আধিক্য থাকে তারা কাকে আকর্ষণ করে? নিউক্লিয়াসকে আকর্ষণ করে, মানে প্রোটনকে আকর্ষণ করে। সোজা কথা, প্রোটন মানে পজিটিভ, আর পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াসও ধনাত্মক আধান বিশিষ্ট, তাই না? তার মানে ওরা নিউক্লিয়াসকে আকর্ষণ করে, এদেরকে বলা হয় নিউক্লিয়াস আকর্ষী। নিউক্লিয়াস আবার কোথায় থাকে? কেন্দ্রে থাকে না, বলা হয় কেন্দ্রাকর্ষী। কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফাইল। নিউক্লিয় বা নিউক্লিয়াসকে আকর্ষী, নিউক্লিওফাইল মানে আকর্ষী। হ্যাঁ, নিউক্লিওফাইল, এদেরকে বলা হয় নিউক্লিওফাইল, এটা ইলেকট্রোফাইল। তো মোটামুটি দেখো আমরা কিন্তু 2 জিনিস পড়ে ফেললাম। একটা বললাম হচ্ছে লুইস অ্যাসিড কি কি করে, এটা হচ্ছে লুইস ক্ষারের ভিতরে কি কি থাকবে, ঠিক আছে। সো আশা করি এই জিনিসটা সবাই আমরা কম বেশি বুঝতে পারছি। ওকে, সো চলো আমরা একটু আগে দেখো, এগ্রিকালচার ইউনিভার্সিটি, তারপর আরেকটা এগ্রিকালচার, শেরে বাংলা এগ্রিকালচার, এখানে ঢাকা ইউনিভার্সিটি এগ্রি উৎসতে 2বার, কতবার এই কোশ্চেনটা আসছে? কি বলছে? কোনটি লুইস অ্যাসিড? লুইস অ্যাসিড কারা? অম্ল কারা? যারা ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করে মানে কি? ইলেকট্রনের ঘাটতি আছে যাদের। তাহলে একটু খেয়াল করে দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 3টা, 3টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে 6টা, ইলেকট্রনের ঘাটতি আছে, তার মানে অবশ্যই অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সে লুইস অ্যাসিড। বাকিগুলা কেন না? দেখো নাইট্রোজেনের একটা মুক্তজোড় আছে, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 5টা, 3টার সাথে বন্ধন করছে, আর 2টা খালি। অক্সিজেনের 2টা মুক্তজোড় আছে, এটা তো আগেই দেখাইছি। আবার এখানে দেখো, এখানেও কিন্তু ওর 2টা মুক্তজোড় আছে, ঠিক আছে, অক্সিজেনের 2টা মুক্তজোড় আছে। তো এরকম আর কি ব্যাপারটা, মুক্তজোড় থাকলেই সে কি হবে? লুইস ক্ষার, ঠিক আছে।
এখন আমরা যেটা দেখতেছি নিচের কোনটি লুইস অ্যাসিড, তো এখানে বলছে সালফার ট্রাইঅক্সাইড, BF3H+ সবগুলো। আচ্ছা, সাধারণত এইসব কোশ্চেনের অ্যান্সার সবগুলো হয় আর কি। হ্যাঁ, এখন এটা কোন সেন্সে আমরা অ্যান্সার গুলো দিব, তো চলো একটু দেখি। লুইস অ্যাসিড বলছে মানে কি ইলেকট্রন ঘাটতি, ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন ঘাটতি থাকলে কি হয়, পজিটিভ হয়, তার মানে এটা ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইলেকট্রন ঘাটতি মানে কি, দেখো ওর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, বোরনের তিনটা, তিনটা ফ্লোরিনের সাথে বিক্রিয়া করছে, তাহলে কয়টা হলো, 6টা, 8-এর কম, তার মানে ও হবে। এবার সালফার ট্রাইঅক্সাইডের ব্যাখ্যা একটু অনুভবে করি চলো। সালফার ট্রাইঅক্সাইডের সাথে যদি পানির বিক্রিয়া করো, এটারে লুইস ক্ষারও বলতে পারো, প্রশম অক্সাইডও বলতে পারো। প্রশম অক্সাইড কেন, এটা আসলে অ্যাসিড ক্ষার দুইভাবে কাজ করে, প্রশম হিসেবে থাকে, নিউট্রাল থাকে, এগুলো বলা যায়, সমস্যা নেই। তো দেখো আলটিমেটলি কি তৈরি করতেছে, একটা H2SO4। দেখো এটাকে যদি তুমি প্রশম ধরো, হ্যাঁ সরি প্রথম লিখছি, প্রশম যদি ধরো এটাকে, তাহলে এটা যদি অম্ল হয় তাহলে এটা অবভিয়াসলি অম্ল, এই জন্য এটাকে আমরা লুইস অম্ল বলতেছি। সো তার মানে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে, সবগুলা। তারপর যদি আগাই, নিচের কোনটি লুইস ক্ষারক, ওই যে কি বলছিলাম, লুইস ক্ষারক হতে হলে কি করতে হবে, তারা ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন ছাড়বে, তাহলে মুক্ত জোট থাকবে অথবা অষ্টকের বেশি থাকবে। দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, BF3, কোন একটা পজিটিভ আয়ন, এই তিনটাই যে লুইস অ্যাসিড এটা আমরা জানি অলরেডি। কারণ কি পজিটিভ কখন হয়, যখন ইলেকট্রনের ঘাটতি থাকে, ইলেকট্রন গ্রহণ করবে, ছাড়বে না। BF3 একটু আগেই দেখলাম, ওর লাস্ট কক্ষপথে 3টা বোরনের 3টা ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে 6টা ইলেকট্রন, মানে অষ্টকের অপূর্ণতা। অ্যালুমিনিয়ামের লাস্টে 3টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে 6টা ইলেকট্রন, ইলেকট্রনের অপূর্ণতা, তার মানে 3টা হবে না, তাহলে অ্যান্সার অবশ্যই এটা হবে। কেন এটা হবে সেটা বলি। এখানে যে নাইট্রোজেনটা থাকতেছে না ভাইয়া, মানে ব্যাপারটা অনেকটা এরকম, NCH3HH এরকম আর কি। নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 5টা, 3টার সাথে বন্ধন করছে, আরো একটা মুক্তজোট থাকে, যাদের মুক্তজোট থাকে তারাই আসলে কি হিসেবে কাজ করে, ইউজুয়ালি তারা হচ্ছে লুইস ক্ষার হিসেবে কাজ করে। তাহলে হয়ে গেল এটা অ্যান্সার। তারপর দেখো কোন বিবৃতিটি সঠিক নয়। হ্যাঁ, এই যে এটা পড়ো, অনেকে না আমরা এটা ফোকাস করি না, আমরা খালি দুমদাম আনসার দিয়ে দিই, পরে দেখি ভুল দিয়ে দিছি। ব্রনস্টেড লাউরি তত্ত্বে ক্ষারকের সংখ্যা বৃদ্ধি পায়, পায় মানে এটার অর্থটা কি, তত্ত্ব মানে কি, যে H+ দিয়ে ব্যাখ্যা দিছে, তো ক্ষারকের সংখ্যা অনেক কিছু ক্ষারক হিসেবে ব্যাখ্যা করা যায় আর কি অন্যান্য থিওরি অনুযায়ী। অনুবন্ধী অম্লে ক্ষারকের চেয়ে একটি H+ বেশি থাকে, অনুবন্ধী অম্লে ক্ষারকের চেয়ে একটি H+ বেশি থাকে, স্বাভাবিক না। ধরো তোমার কাছে আছে হচ্ছে Cl-, এটা তো ক্ষার, তো এটার সাথে যখন আমি একটা H+ যুক্ত করব তখন কি হবে, HCl, এটা কিন্তু একটা অম্ল, যেটা একটা ক্ষার থেকে তৈরি হয়েছে, তাকে আমরা বলতেছি কি, অনুবন্ধী অম্ল। তাহলে অনুবন্ধী অম্লে ক্ষারকের চেয়ে, যে ক্ষারকের চেয়ে একটা H+ বেশি না, এখানে H+ নাই, এখানে একটা বেশি, তাহলে একটা H+ বেশি থাকে, মানে দুইটাই কিন্তু কথা ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখো লুইস তত্ত্বে অ্যাসিডের সংখ্যা বৃদ্ধি পায়। আচ্ছা, থিওরি গুলো আসলে কি, ব্রনস্টেড লাউরি তত্ত্বে ক্ষারকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে যারা H+ গ্রহণ করতে পারে, এখন H+ গ্রহণ করার মানে ক্রাইটেরিয়া অনেক বেশি। হ্যাঁ, এই জন্য হচ্ছে তারা হচ্ছে ক্ষারকের সংখ্যা বৃদ্ধি পায়। লুইস তত্ত্বে আবার অ্যাসিডের সংখ্যা বৃদ্ধি পায় বলতে কি বুঝাইছে, লুইস তত্ত্ব অনুযায়ী কি বলছে, যারা হচ্ছে ইলেকট্রন জোড় গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড। ইলেকট্রনের ঘাটতি, এখন ইলেকট্রনের ঘাটতি হচ্ছে অনেক, তাহলে ইলেকট্রন দিয়ে যখন ব্যাখ্যা করতে যাই তখন আবার আমরা দেখবো অ্যাসিডের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তার মানে এটাও ঠিক আছে, বাট রং কোনটা দেখো, সব লুইস অ্যাসিড হলো ব্রনস্টেড লাউরি অ্যাসিড, নো নো নো। ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ধরো H2O, হ্যাঁ, বা ধরো অ্যামোনিয়া, ধরো PCl3, ধরো PCl5, হ্যাঁ, H2 এর কথা ধরো বাদ দিলাম, না অ্যামোনিয়ার কথাও বাদ দিলাম, ধরো হ্যাঁ এগুলো ব্যাখ্যা করা যায়, ধরো PCl3, ধরো BF3, এগুলা কিন্তু লুইস অ্যাসিড দিয়ে ব্যাখ্যা করা যায়, কিন্তু ব্রনস্টেড লাউরি দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায় না। তার মানে সব লুইস অ্যাসিড কিন্তু ব্রনস্টেড লাউরি না, কিন্তু ব্রনস্টেড লাউরি অ্যাসিড গুলো কিন্তু লুইস অ্যাসিড বলা যায়, তার মানে এটা রং। তার মানে কোনটা সঠিক নয়, ডি। অ্যান্সার হচ্ছে কোনটা সঠিক নয়, ডি। হ্যাঁ, ক্রিটিক্যাল কোশ্চেন। তারপর স্ট্রেংথ অফ অ্যান অ্যাসিড, অ্যাসিডের শক্তি মাত্রা দেখবো। তো দেখো এখানে হচ্ছে হাইড্রা অ্যাসিড দেওয়া, হাইড্রা অ্যাসিড মানে হাইড্রা অ্যাসিড মানে হাইড্রোজেনের অ্যাসিড আর কি, হ্যালোজেন গুলোর অ্যাসিড। চিন্তা করো তো, ক্লোরিনের ধরো সাইজ এটা, হাইড্রোজেন আছে, ব্রোমিনের সাইজ আরেকটু বড়, হাইড্রোজেন আছে, আয়োডিনের সাইজ আরো বড়, হাইড্রোজেন আছে। তোমরাই চিন্তা করে দেখো তো, ওর যে নিউক্লিয়াসটা, ওর নিউক্লিয়াস আর ওর নিউক্লিয়াস, তাহলে এর সাথে ওর আকর্ষণ কিন্তু বেশি, তো হাইড্রোজেনকে মুক্ত করা একটু ডিফিকাল্ট। ওর আকর্ষণ একটু কম, ওকে মুক্ত করা একটু ইজি। ওর আকর্ষণ সবচেয়ে কম, তাহলে ওর মুক্ত করা সবচেয়ে সহজ। যে যত জলদি হাইড্রোজেন মুক্ত করতে পারবে সে তত তীব্র অ্যাসিড। তাহলে তীব্র অ্যাসিড কোনটা, হাইড্রোজেন আয়োডাইড, দেন হাইড্রোজেন ব্রোমাইড, দেন হাইড্রোজেন ক্লোরাইড, সিম্পল হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে হাইড্রা অ্যাসিডের ক্ষেত্রে। এরপর দেখো, এরপর কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা দিয়ে হিসাব করা হয়। হ্যাঁ, যার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি, কেন্দ্রীয় পরমাণু মানে মাঝখানে থাকে আর কেমনে হিসাব করবা, কেন্দ্রীয় পরমাণুর
জারণ মান যার যত বেশি তার অ্যাসিডের তীব্রতা তত বেশি। এটার ক্ষেত্রে খেয়াল করো, নাইট্রিক অ্যাসিড HNO3, ধরো নাইট্রোজেনের জারণ মান x, কিভাবে বের করে? হাইড্রোজেনের জারণ মান কত? +1 প্লাস প্লাস এক্স প্লাস অক্সিজেনের কত? -2 ইন্টু 3টা আছে 3, আর সমগ্র যৌগের জারণ মান কত হয়? 0। তাহলে কত হয় দেখো, 1 + x - 6 = 0, তাহলে x = 6 - 1 = +5। তাহলে এখানে নাইট্রোজেনের আছে +5। H2SO4 এটা চলো হিসাব করি, H2SO4 সালফারেরটা x ধরি, তাহলে হাইড্রোজেন হচ্ছে 2 × 1 + x + -2 × 4, সমগ্র যৌগের জারণ মান 0। তাহলে 2 + x - 8 = 0, x = 8 - 2 = +6। তাহলে এখানে সালফারের জারণ মান হচ্ছে +6। কেন্দ্রীয় পরমাণু যার মান বেশি জারণ মান, সে হচ্ছে তীব্র অ্যাসিড। তাহলে H2SO4 is greater than HNO3। আমরা শক্তি মাত্রা দেখলাম আমরা। তারপর চলো একটু আগাই। যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান হয়, ধরো এটা তো মাত্রই বের করলাম +5, এখন এটা আমরা মাত্রই বের করলাম +5, এটা একটু বের করি, H3PO4, তাহলে হাইড্রোজেন হচ্ছে 1 × 3, ফসফরাসেরটা x ধরলাম, +x প্লাস অক্সিজেনের -2 × 4, সমগ্র যৌগের জারণ মান 0 হয়, স্থিতিশীল তাই। তাহলে 3 + x - 8 = 0, তাহলে x = 8 - 3 = +5। আচ্ছা, এখানেও কত আসতেছে? +5, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা আমরা পড়ব, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে যার আকার ছোট তার তীব্রতা বেশি। আকার ছোট বলতে আকার যার যত ছোট তার চার্জ ঘনত্ব তত বেশি, এজন্য তার শক্তি তত বেশি, তার তীব্রতা তত বেশি। তাহলে খেয়াল করো, ফসফরাস আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের আকার তো ছোট, তাই না? ও আগের স্তরে আছে। তাহলে ফসফরাস আর নাইট্রোজেনের মধ্যে যেহেতু নাইট্রোজেনের আকার ছোট, এজন্য দুইটা জারণ মান সমান হওয়া সত্ত্বেও নাইট্রোজেনেরটার পাওয়ার বেশি হবে, ফসফরাসেরটার পাওয়ার কম হবে। নাইট্রোজেনেরটার পাওয়ার বেশি হবে, ফসফরাসেরটার পাওয়ার কম হবে। তাহলে দুইটা জিনিস শিখলা, জারণ মান বেশি হলে তীব্রতা বেশি, আর জারণ মান সমান হলে তখন যার আকার ছোট কেন্দ্রীয় পরমাণু তার হচ্ছে তীব্রতা বেশি। গেল। এরপর দেখো কে পিকে রিলেটেড। আচ্ছা, এটা একটু জিনিসটা বুঝাই। কে হচ্ছে অ্যাসিড বিয়োজন ধ্রুবক। হ্যাঁ, এটা প্রথম পত্র অধ্যায় 4 এ পড়াইছি ভাইয়া, অ্যাসিড বিয়োজন ধ্রুবক। এখন মনে রাখবা, অ্যাসিড যত বিয়োজিত হবে, অ্যাসিড যত বিয়োজিত হবে H+ এর সমানুপাতিক আর কি কে। হ্যাঁ, অ্যাসিড যত বিয়োজিত হবে তত কে বাড়বে, মানে H+ তত বাড়বে, তার মানে তীব্রতাও কি হবে? তত বেশি। তীব্রতা বলতে কি বোঝায়? কার অম্লত্ব তত বেশি আর কি, সোজা কথা। তাহলে কে যত বেশি তীব্রতা তত বেশি। আবার খেয়াল করো, পিকে মানে কি? পিকে মানে হচ্ছে -log of k। তো জিনিসটা একটু বুঝাই, মাইনাস মানে কোনো কিছু নাই, মানে কি? শূন্য। শূন্য -log k। শূন্যকে কি লেখা যায়? log 1, কারণ log 1 এর মান তো শূন্য, -log k। তাহলে log a - log b সূত্র কি? log a/b। তাহলে আমরা কি শিখলাম ভাইয়া? দেখো তো, তাহলে কে এ যত বেশি তীব্রতা তত বেশি, এটা কিন্তু আমরা মাত্র পড়লাম। আবার শিখলাম কে এ যত বেশি পিকে তত কম, তাই না? উল্টা সম্পর্ক। তার মানে পিকে যত বেশি তীব্রতা তত কম, হয়ে গেল। তাহলে এই সম্পর্কগুলো আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই ভ্যালুগুলো দেওয়া থাকলে হিসাব করবো, না দেওয়া থাকলে হিসাব করার তো কিছু নাই, কারণ এগুলো মুখস্থ ভ্যালু না, এগুলো এক্সপেরিমেন্টাল ভ্যালু। ওকে, সো দেখো, কোন অ্যাসিডটির অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল? কোন অ্যাসিডটির অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল? এটা জিএসটি তে এই বছর আসছে 22-23 সালে। আচ্ছা, এটা বুঝতে হইলে আমাদের আগে কয়েকটা জিনিস একটু জানতে হবে। এই যে এই অ্যাসিডগুলোর প্রায়োরিটি নাম্বার 1, আলফা কার্বন জিনিসটা কি? ধরো এই যে কার্যকরী মূলক কি? COOH। COOH এর সাথে যে কার্বনটা থাকে সেই কার্বনকে বলা হয় আলফা কার্বন। আলফা কার্বনে যত বেশি হ্যালোজেন থাকবে তার পাওয়ার তত বেশি, ঠিক আছে? আলফা কার্বনে যত বেশি হ্যালোজেন থাকবে, হ্যালোজেন বলতে ফ্লোরিন, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন, মানে যার তড়িৎ ঋণাত্মকতা যত বেশি, সে যত বেশি থাকবে তত ভালো।
যত বেশি থাকবে তত শক্তিশালী অ্যাসিড, তত অ্যাসিডটা শক্তিশালী। যেমন উদাহরণ যদি দিই CCl3COOH, এটার বেশি শক্তিশালী দেন CCl2H COOH, দেন CClH2COOH, দেন CH3COOH। এটা গেল প্রায়োরিটি 1। সেকেন্ড প্রায়োরিটি, যদি হ্যালোজেন না থাকে, যদি হ্যালোজেন না থাকে তখন COOH এর সাথে যত কম কার্বন থাকবে তত শক্তিশালী, যত কম কার্বন থাকবে তত শক্তিশালী। ঠিক আছে, এটা আমরা ওই যে জৈব যৌগে পড়াইছি আর কি অলরেডি, এটা কিভাবে হিসাব করা হয়। এটার অর্থ হচ্ছে দেখো HCOOH এটা বেশি শক্তিশালী, দেন CH3COOH, দেন C2H5COOH, দেন C3H7COOH, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, সো এটাই তোমাকে হিসাব রাখতে হবে অলওয়েজ, যে এই দুইটা প্রায়োরিটি আমার অলওয়েজ স্ট্রেট থাকতে হবে। যদি হ্যালোজেন থাকে তখন কিভাবে হিসাব করব, আর যদি হ্যালোজেন না থাকে তখন আমরা কিভাবে হিসাব করব। ঠিক আছে, আচ্ছা ওকে। সো তারপর যদি এটার অ্যানসার দেই, কোন অ্যাসিডটির অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল। আচ্ছা এখানে তো অম্লগুলো দেওয়া আছে, তাহলে অম্ল যত তীব্র হবে তার অনুবন্ধী ক্ষারক হবে তত দুর্বল। তাহলে অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল মানে কি, কোন অম্লটা সবচেয়ে তীব্র। আর তীব্র অম্ল কি হবে, যেহেতু এখানে হ্যালোজেনের ব্যাপার আছে, যেখানে হ্যালোজেন সবচেয়ে বেশি সেটা তত বেশি তীব্র। তাহলে অ্যানসার হবে এটা, এটা হচ্ছে তীব্র অম্ল, তার মানে তার অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্বল মানে এই চারটার মধ্যে আর কি। হ্যাঁ, এই চারটার মধ্যে, কারণ এখানে তিনটে হ্যালোজেন আছে, 3 2 1 নাই। তাহলে ওইটা সবচেয়ে তীব্র অম্ল মানে তার অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল, অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল। আবার এটা সবচেয়ে দুর্বল অম্ল, তার মানে তার অনুবন্ধী ক্ষারক সবচেয়ে শক্তিশালী। ঠিক আছে, এরকম আর কি। তাহলে এটা আমরা মোটামুটি দেখলাম। এবার দেখো কোন অ্যাসিডের তীব্রতা সবচেয়ে কম, ওই যে কেন্দ্রীয় পরমাণু জারণ মান যার কম তার। তো চলো এটা হিসাব করি। অক্সিজেনের হচ্ছে -2, তাহলে 4 দুগুণে -8, হাইড্রোজেনের +1, তাহলে ক্লোরিনের অবশ্যই কত হইতে হবে +7, কারণ টোটাল যোগফল হইতে হবে 0। আচ্ছা এটা খেয়াল করো, অক্সিজেনের হচ্ছে -2, তাহলে 3 দুগুণে -6, এটা +1, তাহলে এটার মান অবশ্যই হইতে হবে +5, কারণ দুইটা যোগ সবগুলো যোগ করলে 0 আসতে হবে। অক্সিজেনের হচ্ছে -2, তাহলে -8, এটা +2, 2 একে 2, তাহলে এটার অবশ্যই হইতে হবে +6, যাতে সবগুলো মিলে যায় 0 হয়। অক্সিজেন হচ্ছে -2, তাহলে 3টা আছে, তাহলে -6, এটা +2, তাহলে ওভারঅল এটা কত হইতে হবে +4। হ্যাঁ, তাহলে দেখো তো কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার সবচেয়ে কম সেটা সবচেয়ে তীব্রতা কম, তাহলে অ্যানসার হচ্ছে ডি। অ্যানসার তাহলে কি হবে ভাইয়া, ডি। শেষ হয়ে গেল, এটা আমরা বুঝলাম। এবার আসি অম্লের তীব্রতার জন্য কোন ক্রমটি সঠিক। আচ্ছা কি কি আছে আগে দেখি, আমার কাছে HClO3 আছে, HNO3 আছে, HClO আছে। আচ্ছা তো এই কয়েকটা একটু হিসাব করি আর কি। হ্যাঁ, প্রথমটা থেকে একটু হিসাব করে দেখি জিনিসগুলা কি, বা প্রত্যেকটার জন্য একটু হিসাব করি। চলো, অক্সিজেনের হচ্ছে -2, তাহলে এখানে আসতেছে -6, এটা +1, তাহলে এটা অবশ্যই +5। আচ্ছা অক্সিজেন হচ্ছে -6, এটা +1, এটা তাহলে থাকতেছে +5। অক্সিজেন হচ্ছে -2, এটা হচ্ছে +1, তাহলে এটাও হবে +1। তাহলে টেকনিক্যালি সবচেয়ে তীব্র, দেখো এই দুইটার মধ্যে আবার আকার কার ছোট, নাইট্রোজেনের, তাহলে নাইট্রোজেনটা বেশি তীব্র হওয়ার কথা ছিল, যে জারণ মান সমান হলে আকার ছোট হইতে হবে, তার মানে এটা হবে না। পরেরটা দেখি, অক্সিজেনের -6, -2 × 3 -6, এটা +3, তাহলে এটা আসতেছে +3। আচ্ছা অক্সিজেন হচ্ছে -2, তাহলে -4, এটা +1, তাহলে এটা হচ্ছে +3। দেখো দুইটা সমান। আচ্ছা এটাকে একটু লিখে নি, -2, এটা হবে +1, তাহলে এটা +1। খেয়াল করো দুইটা সমান, তাহলে যার আকার ছোট তার তীব্রতা বেশি হওয়া উচিত, মানে নাইট্রোজেনটা বেশি হওয়া উচিত ছিল, তাহলে এটাও হবে না। এটা দেখি, অক্সিজেন হচ্ছে -2 মানে -4, এটা +1, তাহলে এটা কত +3। এটা হচ্ছে -6 মানে -3 দুগুণে 6, এটা +2, তাহলে এটা হচ্ছে +4, এটা হচ্ছে -2, এটা +1, এটা +1। খেয়াল করো চারটা মাঝখানে দিছে, চারটা তো শুরুতে হওয়ার কথা ছিল, কিন্তু পরমাণুর জারণ মান যত বেশি তার তীব্রতা তত বেশি, তার মানে এটাও ভুল, তাহলে অ্যান্সার বি হবে। হিসাব করে আসো, অক্সিজেনের -2, তাহলে 3 দুগুণে -6 +1, তাহলে এটা কত +5,
3 দুগুণে -6 প্লাস 3, তাহলে এটা কত প্লাস 3। 3 দুগুণে -6 প্লাস 2, এটা কত তাহলে প্লাস 4। তাহলে জিনিসটা একটু দাঁড়াও, -6 প্লাস 2 তাহলে কত হলো প্লাস 4। ওকে, তারপর হচ্ছে ওয়েট এ মিনিট, একটা ভেজাল হইছে এখানে, জাস্ট এ মিনিট। এটা গেল +6 +3 তাহলে +3। ওকে, এখানে একটা ছোট ভুল হইছে, যেটা বুঝতেছি ভাইয়া, সেটা হচ্ছে এটা H3PO4 হবে। H3PO4 তাহলে হচ্ছে -8 +3 তাহলে এটা হবে +5। ঠিক আছে, অপশন একটু ভুল হইছে। তাহলে খেয়াল করে দেখো, এই যে দেখো দুইটার কিন্তু কেন্দ্রীয় পরমাণু জারণ সমান। জারণ সমান হওয়ার পরেও এটা কেন বেশি? কারণ ওই যে জারণ সমান হলে যার আকার ছোট তার তীব্রতা বেশি। তারপর হচ্ছে এইটা, তারপরে যে +4, হ্যাঁ -6 +2 তাহলে কত +4। তাহলে সিরিয়াল ওয়াইজ কিন্তু ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু বি। ওকে, আচ্ছা, তো চলো এবার একটু সামনের দিকে আগাই। ওকে, তো এই তো আজকে আমাদের ক্লাস এইটুকু। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আমরা কিন্তু অম্ল শক্তি মাত্রাগুলো পড়লাম, অম্ল ক্ষার মতবাদ 3টা পড়লাম, একটা হচ্ছে আরেনিয়াস পড়লাম, একটা হচ্ছে ব্রনস্টেড লাউরি পড়লাম, আর একটা হচ্ছে লুইস পড়লাম। 3টা পড়লাম, সাথে হচ্ছে অনুবন্ধী অম্ল ক্ষার, অনুবন্ধী অম্ল ক্ষার পড়লাম। তো অনুবন্ধী অম্ল ক্ষারের মধ্যে কি পড়লাম আমরা? অনুবন্ধী মানে উল্টা, যে ক্ষারটা একটা অম্ল থেকে তৈরি হয় তাকে ওই অম্লের অনুবন্ধী ক্ষার, যে অম্লটা একটা ক্ষার থেকে তৈরি হয় তাকে ওই ক্ষারের অনুবন্ধী অম্ল বলা হয়। অম্লটা তীব্র হইলে অনুবন্ধী ক্ষার দুর্বল, আবার ক্ষারটা তীব্র হইলে অনুবন্ধী অম্লটা দুর্বল, উল্টা যেহেতু, হ্যাঁ, এরকম করে জিনিসগুলো আসবে। এছাড়াও আমরা কি পড়লাম? লুইস অ্যাসিড পড়লাম, লুইস বেস পড়লাম। এই লুইস অ্যাসিড, লুইস বেস কি? লুইস অ্যাসিড হচ্ছে ইলেকট্রন ঘাটতি, এবং এটার যত ধরনের উত্তর হওয়া সম্ভব সবগুলা দেখলাম। লুইস বেস কি? ক্ষার যারা ইলেকট্রন দান করতে পারে, তার মানে ওদের হচ্ছে ইলেকট্রন এক্সেস আছে, তাই না? এটাকে আমরা কি বলবো? ইলেকট্রনের আধিক্য আছে। সো এই জিনিসগুলা কি মুক্ত জোড় থাকতে পারে অথবা অষ্টক সম্প্রসারণ থাকতে পারে, সবকিছু ভাবেই দেখানো হয়েছে। সো আশা করি, বা এসিডটাও তোমাদের দেখানো হয়েছে, তো আশা করি জিনিসগুলো তোমরা ঠিকমতো বুঝতে পারছো। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবকিছু বুঝছো, এবং ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।